নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের সিএ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। ফেব্রুয়ারিতেই লাগু হতে চলেছে এই সিএ। হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। পাল্টা বাংলায় সিএ আটকানোর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সীমান্তবর্তী এলাকায় আলাদা করে আই কার্ড দেওয়ার অভিযোগ। উত্তর সফরে কংগ্রেস বিজেপি গড়ে দাঁড়িয়েই বিএসএফকে তোপ মমতার। জেলা শাসকদের ইনার কার্ড দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে আবারও নাগরিক সংশোধনী আইন নিয়ে তুমুল চর্চা। মোদির দুই নেতার সিএএ ডেডলাইনের তোলপাড় বঙ্গ রাজনীতি। এক সপ্তাহের মধ্যেই সিএএ চ্যালেঞ্জ বিজেপির মতুয়াগড়ের সাংসদ শান্তনু ঠাকুরের। একই সুরে সিএএ হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যার বিরুদ্ধেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী এলাকা বালুরঘাট, ইসলামপুর থেকে কেন্দ্রের সিএএ তোপ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দেন মমতা। শুধু কেন্দ্রের সরকারকেই নয়, এদিন ফের বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। বিএসএফ একতরফা আই কার্ড বিলি করছে বলে তাঁর অভিযোগ। কাজের সূত্রে যারা নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন তাদের জন্য জেলা শাসকদের ইনার কার্ড দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, এটা আমরা চাই, কিন্তু বেশি বিরোধিতা করতে গেলে সরকারের প্রাণটা থাকবে না। রাজ্য সরকারকে চলে যেতে হবে। সিএ লাগু হবেই। যারা এর বিরোধিতা করবেন, দরকার হলে তাদের ভেঙে গুঁড়িয়েও সিএ লাগু হবে। 2019 সালে কেন্দ্রের পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। 2019 সালে সিএএ পাশ হয়। বিলে বলা হয় 2015 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত মুসলিম বাদে হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগু নিয়ে তুঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত। চাপে রাখতেই কি ডেডলাইন হুঁশিয়ারি, নাকি সিএএ দিয়েই ভোট ব্যাংক বাড়াতে চাইছে মোদি বাহিনী? নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। কোচবিহারের রাসমেলায় মুখ্যমন্ত্রীর সভার পর ছুটে আসেন এক মহিলা। কান্নায় ভেঙে পড়ে, অভাব অনটনের কথা শোনান তিনি। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদনও করেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার রূপসানা পারভিনের সমস্যা সমাধানের উদ্যোগ নিল প্রশাসন। কোচবিহারে মমতার সভা শেষে মঞ্চের কাছে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন সংসারের নিত্য অভাবের কথা। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাসিন্দা রূপসানা। বর্তমানে স্বামী অসুস্থ, সন্তানদের নিয়ে সংসার চালানোই দায়। আর্থিক অনটনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানান রূপসানা। আমি বলি যে আমার 3টা যমজ বাচ্চা, আমি তো চালাতে পারছি না, এই জন্য। 2.5 মাসের যমজ 3টি সন্তান তার। এই পরিস্থিতিতে সন্তানদের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে রূপসানাকে। এই কথা জানার পর তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী কোচবিহারের জেলাশাসকের সঙ্গে কথা বলেন। তারপরেই জেলাশাসক রূপসানা পারভিনকে নিজের দফতরে ডাকেন। তার সমস্যার কথাও শোনেন। সরকারি বিভিন্ন পরিষেবার আশ্বাস দেওয়া হয় তাকে, পাশে থাকারও বার্তা দেন তিনি। গভর্নমেন্ট বেনিফিট 2,14,000 বেনিফিশিয়ারিদেরকে আমাদের জেলাতে ডিস্ট্রিবিউট করেছি। আপনারা সবই জানেন, গভর্নমেন্ট প্রত্যেক সময় অনারেবল সিএম লিডারশিপে মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। কালকে উনি ম্যাডামকে যোগাযোগ করেছি আর নিজের কথা বলেছি। তারপরে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিল কি ওনাকে ডেকে ওনার শোনো, ওনার কী চাহিদা আছে, ওনার কী আছে, তার ভিত্তিতে আজকে আমরা ওনাদেরকে নিয়ে বসেছি। ইতিমধ্যেই বেশ কিছু সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন রূপসানা। পরবর্তীতে সরকারিভাবে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে তাকে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি রূপসানার পরিবার। কোচবিহার থেকে অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি। হাইকোর্টে হাই ভোল্টেজ মঙ্গলবার। 2 বিচারপতির সংঘাতের ঘটনায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল শিক্ষা বিষয়ক সমস্ত মামলা। একই দিনে সংঘাতের বিষয়ে প্রথমবার মুখ খুললেন বিচারপতি সেন। সরে দাঁড়ালেন উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে। মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় 2 বিচারপতির বেনজির সংঘাত।
এই আবহেই প্রধান বিচারপতির বড় সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এখন থেকে মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু বিচারের নাম করে পর্যবেক্ষণে তিনি পলিটিক্যাল কথা বলবেন, কোর্টের বাইরে তিনি পলিটিক্যাল কথা বলবেন, এই জায়গাগুলো দাঁড়িয়ে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। সর্বনাশ! এই মান্থার বিরুদ্ধে তৃণমূলের সবচেয়ে বেশি আক্রমণ, সবচেয়ে বেশি অভিযোগ। ও যেখানেই যাক, যে টেবিলেই গড়াক, ফলাফল কিন্তু এক, চোর ধরা পড়বেই। যারা মনে করেছেন লুট করে বেঁচে থাকতে পারবেন, ক্ষণিকের জন্য সাফল্য পাবেন, কিন্তু চিরকাল পালিয়ে বাঁচতে পারবেন না, ধরা পড়তেই হবে। বেনজির সংঘাতের পর এই প্রথম খানিকটা অভিমানী সুর বিচারপতি সৌমেন সেনের গলায়। এজলাসে মামলা চলাকালীন তিনি বলেন, এই আদালত অপমানিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ। কোনো মামলাতেই আমরা আলাদা করে উৎসাহী নই, আমি সবাইকে শ্রদ্ধা করি। বিচারপতি সৌমেন সেন শুধু বললেন না, উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকেও সরে দাঁড়ান। এরপরই হাইকোর্টে বিক্ষোভ দেখান বিচার প্রার্থীরা। মঙ্গলবার দুই বিচারপতির দ্বন্দ্বে বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কারণ নাম না নিয়েই সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই আচরণ আইনের মন্দিরে কাম্য নয়। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করব। এই পরিস্থিতির জন্য খুবই দুঃখিত এবং অনুশোচিত। এদিনই রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। আইনজীবীদের একাংশ চিঠি দেন প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতিকে 253 জন আইনজীবীর চিঠি। চিঠিতে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে। দুর্ব্যবহার করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। নিয়োগ দুর্নীতি মামলা একসময় তিনিই যেন চাকরি প্রার্থীদের মসিহা হয়ে ওঠেন। আবার একাধিকবার অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে বিতর্কের ঝড়ও ওঠে। এর আগে সংবাদ মাধ্যমের সামনে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি গাঙ্গুলিকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডের 3 সপ্তাহ পার। আপ্রাণ বাঁচার চেষ্টায় আগাম জামিনের আবেদন করেন শাহজাহান। আদালতে তদন্তের জন্য সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। শনিবার 3রা ফেব্রুয়ারি জামিনের শুনানি রয়েছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার পর থেকেই উধাও তৃণমূল নেতা শেখ শাহজাহান। ঘটনার 25 দিন পরও খোঁজ নেই সন্দেশখালীর বাদশার। তদন্তে গতি আনতে আদালত রাজ্য পুলিশ ও সিবিআই এর উচ্চ আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেয়। গত বুধবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে শাহজাহানের বাড়ি সিল করে দেওয়া হয়। 29 জানুয়ারি ইডি দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়। সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, কিন্তু হাজিরাতে সাড়া দেননি শাহজাহান। আইনজীবী জাকির হোসেনের দাবি, সোমবার নিজে হলফনামায় সই করে দিয়েছেন তাঁর মক্কেল। হাজিরা তো দিলেনই না, উল্টে তিনি কোর্টের দ্বারস্থ হলেন এবং আগাম জামিন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ তারা কি করছেন? তারা কেন খুঁজে পাচ্ছেন না শেখ শাহজাহানকে? কখনো অন্তরালে থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন, কখনো যোগাযোগ করছেন আইনজীবীর সঙ্গে। তাহলে রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি কেন এতদিনেও শাহজাহানকে ধরতে পারছে না? মঙ্গলবার আগাম জামিনের মামলা কোর্টে উঠলেও শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ দিতে সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। 3রা ফেব্রুয়ারি ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে ফের শুনানি। সন্দেশখালী কাণ্ডে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী দল। শুভেন্দু অধিকারীর দাবি, মমতার পুলিশ তাঁকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে ইডির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে অন্তরালে থাকা শাহজাহানকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কলকাতা টিভি। শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে উঠছে প্রশ্ন। শেখ শাহজাহানের মেয়ে সাবিনার নামে পিন মার্কেট ও হ্যাচারি, সেই হ্যাচারির মালিক তিনি নিজে। দাবি মোহাম্মদ আব্দুল আলী মোল্লার। শাহজাহানকে ভালোবাসেন তাই এই নাম। সাফাই আব্দুলের। শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়েই উঠছে প্রশ্ন। শেখ শাহজাহান, সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতার সম্পত্তির বহর ইতিমধ্যেই সামনে এসেছে।
ঘোষিত অঘোষিত মিলিয়ে তিনি প্রায় কয়েক কোটি টাকার মালিক বলে সূত্রের খবর। এলাকার মানুষ বলছেন, ভোটের সময় হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাব তো হিমশৈলের চূড়া মাত্র। আসলে সন্দেশখালী সরবেরিয়া ও আশেপাশের এলাকায় নামে বেনামে তার যা সম্পত্তি, তার পরিমাণ এর থেকে কয়েক গুণ বেশি। সেই শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের 25 দিন পরও অধরা। এবার শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে উঠছে প্রশ্ন। সন্দেশখালীতে রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীর পাড়ে 1 বিঘা জমির উপরে শেখ শাহজাহানের মেয়ে সাবিনা শেখের নামে পিন মার্কেট ও হ্যাচারি সেন্টার রয়েছে। এই হ্যাচারি ও পিন মার্কেট তার নিজের, এমন দাবি করছেন মোহাম্মদ আব্দুল আলী মোল্লা। তার দাবি, শেখ শাহজাহান ভালো মানুষ, তাকে শ্রদ্ধা করেন বলে তার মেয়ের নামে এই হ্যাচারি। উপযুক্ত তথ্য আছে বলে দাবি মোহাম্মদ আব্দুল আলী মোল্লার। এরকম কোনো নেই, এটা রায়ত সম্পত্তি, আমার নামেও সম্পত্তি। 60 শতক জমির মধ্যে 30 শতক আছে, 30 শতক জমির নদীর 2 সাইডই খেয়ে ফেলেছে। তার জন্য আমার আরও 30 শতক জায়গা ঘাটতি আছে। জমির পর্চা আছে, খাজনা আছে, রেকর্ড আছে, নামেও দলিল আছে। এ নিয়ে আনলিগাল কোনো নেই, সব লিগাল। ওটা আমরা ভালোবাসি ভাইকে, সেই হিসাবে ভাইয়ের মেয়ের একটা নাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এখনো অন্তরালে শেখ শাহজাহান। সোমবার ঈদের হাজিরা এড়িয়েছেন তিনি। পাশাপাশি আগাম জামিনের আবেদন করেন শেখ শাহজাহান। ইডি স্পেশাল কোর্টে জামিনের আবেদন। জামিন মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। তবে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামে পিন মার্কেট ও হ্যাচারি রাতারাতি মালিক বদল, উঠছে প্রশ্ন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহ ঘটনায় অভিযুক্ত সবাইকে মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেপ্তারের নির্দেশ। মধ্যশিক্ষা পর্ষদের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং একই সঙ্গে নতুন করে অনুসন্ধান করে মুখবন্ধ খামের রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শককে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে 27শে জানুয়ারি কিছু বহিরাগত ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। স্কুলের একাধিক শিক্ষককে মারধর করা হয়। সেই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষকদের উপরে হামলার ঘটনায় প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের স্কুলে ঢোকার উপর আপাতত নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। বহিরাগতদের আক্রমণের ঘটনায় সোমবার বারুইপুরের এসডিওকে আপাতত ওই স্কুল পরিচালনার দায়িত্ব নিতে নির্দেশ দেন বিচারপতি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনও স্কুলে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে পারবেন না বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, নতুন করে অনুসন্ধান করে মুখবন্ধ খামের রিপোর্ট দিতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শককেও যুক্ত করতে হবে। টিচার ইনচার্জ কাকে করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্কুলের প্রশাসক। শুধু প্রধান শিক্ষক নন, এই ঘটনার পেছনে আরও অনেকে যুক্ত রয়েছে। মনে হয় এই স্কুলের অনেক সম্পত্তি আছে। আমি শুনেছি এই স্কুলের 2টি পুকুর আছে। নরেন্দ্রপুরের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শেখ আব্দুল সুফিয়ান, শোভন আলী সর্দার। 4টি বিশেষ দল গঠন করা হয়েছে। একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। সদর দফতরে স্পেশাল অপারেশন গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে তদন্ত চলছে। আমরা তল্লাশি চালিয়েছি, কিন্তু সবাই পালিয়ে গিয়েছে। আমার বদলির নির্দেশ এসে গিয়েছে। কাল বা পরশু আমার জায়গায় অন্য আধিকারিক আসছেন। আপনি সুপারের সঙ্গে কথা বলুন। তদন্তে কিছুটা অগ্রগতি হওয়া পর্যন্ত যেন আপনাকে এখানে রেখে দেওয়া হয়। মিস্টার অ্যাডভোকেট জেনারেল আইসির বদলির বিষয়টি যাতে কিছুদিন পরে করা হয় দেখুন। মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেপ্তার করার নির্দেশ। প্রোগ্রেস হয়নি, ওকে অ্যারেস্ট করা যায়নি। এসপি ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন এবং উনি জানালেন যে এর জন্য 4টি টিম ফর্ম করা হয়েছে ডিস্ট্রিক্টে এবং ডিস্ট্রিক্টের বাইরেও এদের রেড করার জন্য, যাতে যাদের অ্যাকিউজ পার্সনে যাতে ধরা যায়। আর যখন আইসি কোর্টে হাজির হলেন, ইন দ্য মিন টাইম উনি আবার জানতে পারলেন যে 2 জনকে আরও থানা থেকে অ্যারেস্ট করা গেছে। আর এসপিকে যেরকম নির্দেশ দিলেন যে 5 তারিখ আরও 2-3 দিনের মধ্যে কোর্ট আশা করছে যেন আরও কিছু পজিটিভ স্টেপ পুলিশ নিতে পারে।
দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া লক্ষ লক্ষ টাকা স্কুলের তহবিল থেকে তোলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে আরও অভিযোগ, নিজের ইচ্ছে তিনি স্কুলের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, এমনকি শিক্ষকদের সার্ভিস বুক রিনিউ করতে দেন না ইচ্ছাকৃত। এই প্রধান শিক্ষককে স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি। 5ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। প্রজাতন্ত্র দিবসের কর্ণাটকের মান্ডিয়া জেলার কেরাগুডু গ্রামে জাতীয় পতাকার পরিবর্তে হনুমানের ছবি আঁকা গেরুয়া পতাকা তোলার দাবিতে মিছিল করল বিজেপি এবং জেডিএস। জাতীয় পতাকা নিয়ে তোলা নিয়ে দুটি ঘটনায় ভারতে অসহিষ্ণুতা এবং জাতপাতের রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের, অন্যটি কংগ্রেস শাসিত কর্ণাটকে। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে কর্ণাটকের মান্ডিয়া জেলার কেরাগুডু গ্রামে জাতীয় পতাকা তোলা নিয়ে ধুন্ধুমার। সরকারি জমিতে 108 ফুট লম্বা বাঁশে হনুমানের ছবি আঁকা গেরুয়া পতাকা তুলে অভিবাদন জানায় এক সেবা ট্রাস্ট। যদিও কালেক্টরেট অফিস থেকে জাতীয় পতাকা তোলার অনুমতি দেওয়া হয়, খবর পেয়ে সরকারি অফিসারেরা এসে সেই গেরুয়া পতাকা সরকারি জমি থেকে সরিয়ে দেয়। এই কাজে ধর্মের অসম্মান করা হয়েছে, তারই প্রতিবাদে গত সোমবার ওই এলাকায় মিছিল করে স্থানীয় বিজেপি এবং জেডিএস সমর্থকরা। এই ঘটনায় বিজেপি রাজ্য সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানায়। জেডিএস প্রধান এইচ.ডি. কুমারস্বামী ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টির জন্য কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকারকে দায়ী করেছেন। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার তেরেনা গ্রামে। গ্রামের পঞ্চায়েত প্রধান মানসিং ভার্মা অভিযোগ করেছেন তিনি নিচু জাত। এই বিচারে সেখানকার এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট লখন সিং তাকে প্রজাতন্ত্র দিবসের দিন পঞ্চায়েত অফিসে জাতীয় পতাকা তুলতে না দিয়ে তথাকথিত উচ্চ বর্ণের অন্য এক ব্যক্তিকে দিয়ে তুলিয়েছেন। এই ঘটনা জানাজানি হলে বিজেপির স্থানীয় নেতৃত্ব খুবই অস্বস্তিতে পড়ে। বিষয়টি সরকারের উচ্চতলায় পৌঁছলে তদন্তের পর অভিযুক্ত এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট লখন সিংকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।